হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে পড়ব ফিজিক্স প্রথম পত্রের ভেক্টর। এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টার সহজ আবার ইম্পর্ট্যান্টও, মানে সহজ চ্যাপ্টার আবার ইম্পর্ট্যান্ট, একের দুইয়ের মধ্যে এক, ঠিক আছে, টু ইন ওয়ান। তো এইরকম একটা চ্যাপ্টার এখন আমরা পড়ব। তো প্রথম পত্রের আমরা অধ্যায় 2 ভেক্টর শুরু করি। আচ্ছা, শুরুতে শুরুতে আমরা দেখি যে ভেক্টর কি। ওকে, তো ভেক্টরটা কি এইটা আমরা আগে জানবো। ভেক্টর কি? তো ম্যাথমেটিক্সেও ভেক্টর আছে, তো আমাদের ফিজিক্সের প্রতিটা ক্ষেত্রেই ভেক্টরটা লাগবে, মানে ভেক্টর লাগবেই। তো আমরা বেসিক ভেক্টর কি এইটা দিয়ে শুরু করব। কি ভেক্টর জিনিসটা কি? যেমন ধরো, আমরা যে দেখি এইটা কিন্তু টু ডাইমেনশনাল। এক্স অক্ষে দেখি আর ওয়াই অক্ষে দেখি, আমরা দেখি টু ডাইমেনশনে, কিন্তু যখন আমরা অবস্থান ভেক্টর বের করি তখন সেটা সবসময় থ্রি ডাইমেনশনে হবে, ঠিক আছে। তো যখন আমরা এমনি আগেও ছোটবেলায় যখন পড়ছি তখন ভেক্টরের এইরকম দেখছি না, যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ঠিক আছে, মনে পড়ে এই যেটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ, এইদিকে ওয়াই, এইদিকে মাইনাস এক্স, এটা এইদিকে মাইনাস ওয়াই, এইরকম ভাবে দেখছি। কিন্তু আরেকটা অক্ষ আছে যখন আমরা ডাইমেনশন হিসেবে ধরি, সেটা হচ্ছে জেড অক্ষ। তো ফিজিক্সের সব সব রকমের স্পটে আমাদের ভেক্টর এই তিন মাত্রিকই। আমরা এখন পড়াশোনা করব সবসময় তিন মাত্রিকের, থ্রি ডাইমেনশনালে। তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এইভাবে আমরা কাজ করি। যেরকম ঘরের মধ্যেও যদি আমরা কোনো কোণা দেখি, তাহলে কোণা থেকে আমি কত দূরে আছি। ধরো এই জায়গায় হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থান, একটা বস্তুর অবস্থান এই জায়গায়, তাহলে সে এক্স থেকে কত দূরে আছে, সে ওয়াই থেকে কত দূরে আছে, আর সে জেড থেকে কত দূরে আসছে, এইটাই হচ্ছে তার অবস্থান ভেক্টর। ঠিক আছে, তো এটা তার অবস্থান, এটা তার অবস্থান ভেক্টর। তাহলে এটা যদি ও বিন্দুটা হয়, মানে ভেক্টর মানে অক্ষের মূল বিন্দু যদি হয়, তাহলে এইটাই হইতেছে তার অবস্থান ভেক্টর। ঠিক আছে, এই যে ভেক্টরকে আমরা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে আমি যদি বলি এখানে এ নামে একটা ভেক্টর আছে, তাহলে ওর অবস্থান ভেক্টর হবে এ ইজ ইকুয়াল টু, আচ্ছা, ভেক্টর আবার এক্স অক্ষকে আই দ্বারা প্রকাশ করা হয়। এক্স অক্ষকে আই দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই অক্ষকে আবার প্রকাশ করা হয় জে দ্বারা। ঠিক আছে, এইভাবে জে ভেক্টর এভাবে বসায়, এখানে আই ভেক্টর বসায়, আর জেড অক্ষকে প্রকাশ করে কে দ্বারা। কে এইভাবেই চলে আসতেছে। তো যখন আমরা এক্স অক্ষকে প্রকাশ করব তখন আই দ্বারা, ওয়াই অক্ষকে প্রকাশ করব যখন, তখন জে দ্বারা, আর জেড অক্ষকে যখন প্রকাশ করব তখন কে দ্বারা। তাইলে এ ভেক্টর যদি আমি বলি এখানে একজনের অবস্থান আছে, তাহলে ওই ভেক্টরটা কিভাবে বের করব, এক্স এইভাবেও লিখতে পারি, এক্স কমা ওয়াই কমা জেড এইভাবেও আমরা লিখতে পারি। এই মাঝখানের এটা তখন মুছে দিতে হয়। ধরো এই যে এমন হবে, তো আমি ধরলাম যে এ হচ্ছে এত। আর যদি আমি ভেক্টর আকারে লিখতে চাই, এ বিন্দু হচ্ছে এত, যদি এ ভেক্টর আকারে লিখতে চাই, এ ভেক্টর দেখছো এর উপর একটা তীর ভেক্টর, এইভাবে ভেক্টরকে দেখাইতে হবে, তখন সেইটা হবে এক্স আই প্লাস ওয়াই জে, ওয়াই জে আরেকটা প্লাস জেড কে। মানে এইভাবে আমাদের সবসময় দেখাইতে হবে। যখনই বলবে ভেক্টর তখন এইরকম চেহারা আসবে। বিন্দু দিয়ে লেখা থাকলে আমরা ভেক্টরের রেখা হিসেবে যদি ধরি, মানে ও এ ভেক্টর, আসলে এটা তো এ ভেক্টর মানে ও এ ভেক্টর বুঝাইছে। তো অনেকে এটাকে ও এ ভেক্টর এইভাবেও লিখতে পারো, একই জিনিস বুঝাবে, মূল বিন্দুর সাথে সম্পর্ক। ঠিক আছে, ও এ ভেক্টর হিসেবেও তুমি লিখতে পারো। এইভাবে আমরা ভেক্টর চিনবো। তো কোনো ভেক্টরের কথা বললে বুঝবো যে ওইটা ও এ ভেক্টর হিসেবে পরিচিতি দিছে। একেবারে বেসিক জিনিসটা, ঠিক আছে, একেবারে বেসিক জিনিসটা। এখন এই ভেক্টরটা লাগবে আমাদের যে কোনো কাজ। আমরা ফিজিক্সের আগে ছোটবেলায় যা যা পড়াশোনা করছি সবকিছু একটা একটা ডাইমেনশনে করছি, এক্স অক্ষ, কোনো গাড়ি যাইতেছে কোনো গাড়ি আসতেছে এইভাবে ভাবছি। কিন্তু হায়ার ফিজিক্সে আমরা ভেক্টর দিয়ে সব প্রকাশ করব। উপরের যত পড়াশোনা আসবে সব এইরকম ভেক্টর রিলেটেড পড়াশোনাই করতে হবে। তো এইটা হচ্ছে ভেক্টরের একেবারে বেসিক, মানে কিভাবে দেখাবো। এখন ধরো আমি একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর তুলনা করতেছি, ঠিক আছে। ধরো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে জেড অক্ষ। এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে। একটা ভেক্টর আছে এ, এ ভেক্টরটা এইভাবে লেখা 3 -4 1,
ঠিক আছে, এইভাবে লেখা। আর ধরো আরেকটা ভেক্টর বি এই জায়গায় দেওয়া, এই জায়গায় বি দেওয়া, সেটা ধরো 4 2 -5 এইভাবে দেওয়া। আমি ধরে নিলাম দুইটা, একটা এ একটা বি, এভাবে আমি ধরে নিলাম, আর কিছু না, বোঝানোর খাতিরে আমি এভাবে ধরে নিচ্ছি। তো যদি আমি এরকম দুইটা ভেক্টরকে ধরে নিই, ঠিক আছে, এই ভেক্টরের বিন্দুটা ধরো এই জায়গায় আর এইটা হচ্ছে এই জায়গায়, তাহলে দেখো এই ভেক্টর বিন্দুটা এ, সে হচ্ছে 3 -4 1, এই ভেক্টর বিন্দু বি 4 2 -5। তাহলে এদের একটা সম্পর্ক আছে না, এই যে এর সম্পর্ক, এটাই তো সম্পর্ক না, এ বি। আমি যদি এখন বলি এ বি ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে, এ বি ভেক্টর নির্ণয় করো, তাহলে এগুলো ম্যাথমেটিক্সে আরো ডিটেলস আছে, আমরা ফিজিক্সে এত কিছু লাগবে না, তাই একটু একেবারে বেসিক জিনিসটা শিখে দিচ্ছি। তো বললাম যে এ বি ভেক্টর নির্ণয় করো, এর টেকনিক হচ্ছে উল্টা উল্টা কাজ করবে, ঠিক আছে। যদি তোমাকে এ বি বের করতে বলে, এ বি ভেক্টর, দেখো এ আর বি যদি বের করতে বলে, তাহলে উল্টা হবে বি মাইনাস এ বা ও বি মাইনাস ও এ, একই একই জিনিস, এই যে এইভাবে আসবে। তাইলে এ বি ভেক্টর মানে হচ্ছে বি মাইনাস এ, তার মানে তুমি বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দিলে এ বি ভেক্টর পেয়ে যাবা। তাহলে আমি যদি এই মানগুলো বসায় দিই, তাহলে বি ভেক্টর, আর মাইনাস মানে কি, এর সাথে একটা আই আছে, এর সাথে জে আছে, এর সাথে কি আছে, এখানে বললাম না এক্স এর সাথে আই, ওয়াই এর সাথে জে, আর জেড এর সাথে কি, এরকম যে ওর সাথেও একটা আই জে কে আছে, আই এর সাথে আই বিয়োগ, জে এর সাথে জে বিয়োগ, কে এর সাথে কে বিয়োগ। তো বি মাইনাস এ, তাহলে এখান থেকে এটা বাদ দিব, 4 -3, এটার সাথে আই, কারণ এক্স এর সাথে তো আই থাকে নাকি, আই এর উপরে এইরকম একটা ইয়া দিতে হবে, ট্যাপ, এরপর প্লাস প্লাস। এখন আমরা কি করব, বি থেকে ওইটা বাদ দেবো, তাহলে 2 -4, তাহলে এই জায়গায় হবে 2 -4, এরকম চেহারা আসবে, ঠিক আছে। এর সাথে হচ্ছে জে, জে এর সাথে একটা ক্যাপ, প্লাস সেম -5 -1, -5 -1, এর সাথে কে, ঠিক আছে। এইভাবে আমরা লিখবো। যদি তুমি ডিটেলস একটু লিখতে চাও, এভাবে লিখে দিতে পারো। আমরা জানি এ ভেক্টর সমান 3i, এইভাবেও লিখতে পারো, -4j প্লাস কে বি ইজ ইকুয়াল টু 4i প্লাস 2j -5k, এইভাবেও দিতে পারো। মানে আমি বুঝাইলাম যে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই জন্য বি থেকে এ যখন করতেছি 4 থেকে 3 বিয়োগ, 2 থেকে -4, -5 থেকে -1, এইভাবে আমরা করব। তো এখন যদি আমি এর ক্যালকুলেশনের মান বসায় দিই, তাহলে 4 থেকে একবার দিলে 1, তো শুধু আই থাকে, আই ক্যাপ। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 4 আর 2 6 জে, আর -5 -6, -5 -1 -6, তাহলে -6 কে। এইটা হচ্ছে নতুন যে ভেক্টরটা পাইছি, এ বি ভেক্টর। এই যে এ বি ভেক্টর মানে এ থেকে বি এর দিকে ভেক্টর। যদি উল্টা করতাম, বি থেকে যদি এর দিকে যাইতাম, তাহলে চিহ্নটা এইদিকে হইতো, এইদিকে হইতো। আর সেম, তখন এ আগে আইতো, বি পরে আসতো, সব সেম থাকতো, সামনের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর, মানে দেখতে কেমন হবে, ভেক্টর কিভাবে কাজ করে, সেইটাই শুধু আমরা শিখলাম। একটু ডিপে যাই। আচ্ছা, সহজ জিনিস শিখলাম, আরো সহজে যাব, আর একটু সহজে যাই। এরপর আমরা শিখবো দুইটি ভেক্টরের লব্ধি কিভাবে কাজ করে। ভেক্টর মানে কি, মানে এখন আমাদের ভেক্টরে আহামরি আই জে কে লাগবে না, এখন একেবারে বেসিক ভেক্টর শিখবো। তো এখানে কঠিন কিছু নেই, ঠিক আছে। এই ভেক্টরগুলো আমাদের জীবনে কিভাবে কাজে লাগে, কিভাবে আমরা ভেক্টর কাজে লাগাই, ওইটার উপরে শিখবো। তো দুইটি ভেক্টরের লব্ধি আবার কি, ধরো যে এই জায়গায় একটা বস্তু আছে, ঠিক আছে, একটা পাথরের খণ্ড বা ইট, ওই বস্তুর এই দিক দিয়ে একজন টান দিছে, এই দিক দিয়ে একজন টান দিছে। এখন হবে কি, এখন কি হবে, ওই বস্তুটি মাঝ বরাবর ক্রিয়া করবে, তাই না। এই যে এই বস্তুটাকে, ধরো এই বস্তুটাকে দুই দিক দিয়ে ভাবে টান দিছে, একজন এই দিক দিয়ে টান দিছে, একজন এই দিক দিয়ে টান দিছে, বস্তুটা কোন বরাবর যাবে, মাঝ বরাবর যাবে না, এটা তার লব্ধি। তো আমি যদি এই বস্তুর একটা মানকে ধরি পি, ঠিক আছে, আমি যদি এর একটা মানকে ধরি পি,
মানে পি তে ধাক্কা দিছে, আর এইদিকে কিউ, একজন কিউ তে ধাক্কা দিছে, তো তার যে লব্ধি হবে মানে যেই যেই বল ফিলটা পাবে সেটা হচ্ছে আর। তার মানে এই জায়গায় যদি কাউকে বেঁধে টান দেওয়া হইতো, দুইজন মিলে যদি টান দিত, তাহলে সেই যে টান অনুভব করতো সেটা হচ্ছে আর। এইভাবে বুঝবো। অনেক জায়গায় এইভাবেও বোঝায়, যে এইভাবেও হয় যে একজন এই এই জিনিসটাকে এইভাবে একটা ধাক্কা দিছে, আর একজন এইভাবে একটা ধাক্কা দিছে, একই জিনিস কিন্তু, ঠিক আছে, একই জিনিস। যেমন এখানে একটা বস্তু আছে, তাকে একজন নিচ থেকে এখানে ধাক্কা দিছে, একবার এখানে ধাক্কা দিছে, একই, যে অই ধাক্কা দিছে এই বরাবর গেছে, সে ওইদিকে দিছে এই বরাবর গেছে, তাহলে তার লব্ধি কিন্তু এই বরাবর হবে নাকি? মানে সেম জিনিসই, ধরো একটা ফুটবলের মধ্যে দুইজন মিলে লাত্তি দিছে, তো মাঝ বরাবর ফুটবল যে উড়ে যায় ওই রকম। আচ্ছা, তো এইভাবে কাজ করবে। এখন এই জায়গায় আমাদের কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে, যেমন এইটা একটা এইটা একটা বল, ধরো এইখানে একটা বল বরাবর ধাক্কা দিছে, ঠিক আছে, আমি এরে পি ভেক্টর ধরতেই পারি, আমি এর পি ভেক্টর ধরবো, ঠিক আছে, তো আমি এর ধরবো পি ভেক্টর, একটা ভেক্টর যেই ভেক্টর বরাবর ধাক্কা দেওয়া হয়েছে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর এটা ধাক্কা দেওয়া হয়েছে, এইভাবেও ধরতে পারি, পি ভেক্টর ধরবো। আরেকজনকে কিউ ভেক্টর বরাবর ধাক্কা দিছে, কিউ ভেক্টর বরাবর ধাক্কা দিছে, তো দুই ধাক্কার কারণে সে আর ভেক্টর পাবে, নতুন একটা ভেক্টর পাবে আর, এই যে একটা ভেক্টর পাবে, দুইটা বলের কারণে নতুন যে ভেক্টরটা পাবে ওই ভেক্টরের মান আর ভেক্টরের মান সবসময় এই দুইটা ভেক্টরের যোগফলের সমান হবে, কারণ দুইজন যোগ কইরেই তো টান দিছে নাকি, তাই এই দুইজনের যোগফলের সবসময় সমান হবে। এই যে এটা হইতেছে সূত্র, বাট এই সূত্র আমরা কখনো অঙ্কে কাজে লাগাবো না, ম্যাথে কাজে লাগাবো অন্য সূত্রগুলো, ঠিক আছে, অন্য সূত্রগুলো ম্যাথে কাজে লাগাবো, বাট এখান থেকেই আসবে, সব সূত্র এই জায়গা থেকে আসবে। এখন আমরা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা অন্যভাবে দেখবো, ভেক্টরটাকে আমরা অন্যভাবে দেখবো। ধরো পি আর কিউ নিজেদের মধ্যে আলফা ডিগ্রি কোণে টান দিল, তাদের নিজেদের মধ্যে কোন আলফা ডিগ্রি, ঠিক আছে, তাহলে যে আর ভেক্টরটা আমরা পাবো, সেই আর ভেক্টরের সূত্র হচ্ছে আর, যে আর ভেক্টরটা পাবো সেটার সূত্র হচ্ছে আর ইকুয়াল টু, এই যে পি ভেক্টর পাইছি একজনের ধাক্কা তার উপর স্কয়ার, প্লাস কিউ ভেক্টর পাইছি আরেকজনের ধাক্কা তার উপর স্কয়ার, প্লাস 2p কিউ কজ আলফা, ওই যে আলফা কোণ যে ক্রিয়েট করছে তার উপর রুট। এইটা হচ্ছে আমাদের সূত্র, যেটা আমাদের সবসময় লাগবে, ঠিক আছে, এই যে এই সূত্রটা, এটা লব্ধির সূত্র, দুইটা বল ক্রিয়া করলে তাদের লব্ধির সূত্র এইটা। এই যে এই মানটা যে দিছি এটা কিন্তু ভেক্টর মান, এইটাই এর রূপ, এটা ভেক্টর মান, এটা যখন আমি মানে ক্রিয়েট করব, মানে ভেক্টর থেকে যখন আমি মানে নিয়ে আসব, তখন এই চেহারাটা আসবে, ঠিক আছে, এইরকম একটা চেহারা আসবে। তো এটাই হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি এইভাবে ক্রিয়েট করে। এখন ধরে নাও যে আর পি এর সাথে একটা কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে থিটা, আমরা এই থিটাকে বলা হয় দিক, থিটাকে বলা হয় দিক, 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 মানে আমি যদি বলি যে আমি কোন দিকে আছি, তাইলে আমি যদি বলি পূর্ব দিকে আছে, এর মানে কি, এর মানে কি আমি কোনো কিছুর সাপেক্ষে নিজের দিক দিলাম না, যে একজন দাঁড়ায় আছে তাকে বললাম যে তার ডান দিকে আছি আমি, তার মানে তার সাপেক্ষে আমার দিকটা কেমন ওইটা, তো এইটা হচ্ছে সেই দিক। এখন আর এর দিকটা কোন দিকে বলবো, আর এর দিক পি এর থিটা ডিগ্রি দিকে, মানে আর পি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটাই তার দিক। আমি চাইলে কিউ এর সাথেও করতে পারি, তো আমরা একজনের সাথে করি, অন্যজনেরটা আমরা এমনি পাবো, তো এইটা হচ্ছে তার লব্ধি, তাহলে আমরা এখানে শিখলাম লব্ধি। আচ্ছা, আমরা এখানে শিখলাম লব্ধি, এটা লব্ধির সূত্র, অনেক ইম্পর্ট্যান্ট এইটা। এখন আমরা শিখবো দিকের সূত্র, ঠিক আছে, তো দিক কি, দিক হবে পি এর সাথে, দিক সেটা পি এর সাথে,
পি এর সাথে দিক বের করবো। তাহলে পি এর সাথে দিক কত? এই যে থিটা, এটা পি এর সাথে। সিস্টেমটা কি লেখার? প্রথমে লিখবো থিটা ইজ ইকুয়াল টু এই টেন থিটা দিয়েও আমি করতে পারি, তো টেন থিটাই দিই, সহজ হয়। টেন থিটা, পরে থিটার মান এখান থেকে বের করে নিব। উপরে যাবে যেইটার সাথে দিক না সে, উপরে যাবে যার দিক না সে। আমরা টেন রে কি জানি, সাইন বাই কস জানি না, ওই রকম ভাবে টেকনিকে আমরা শিখবো। তো আমরা এখানে লিখবো সাইন আলফা বাই কজ আলফা, টেকনিক্যালি শিখবো। সাইন বাই কজই তো টেন। এই জায়গায় দিব যার সাথে দিক নাই সে, কিউ কিউ। আর যার সাথে দিক ক্রিয়েট করছে মানে থিটা পি এর সাথে ক্রিয়েট করছে, তাই পরে পি দিয়ে যোগ করে দিব। এই যে এইটা হইতেছে আমাদের সূত্র। সূত্র মুখস্থ করতে হবে না, টেকনিক্যালি মনে রাখতে হবে, ঠিক আছে? সূত্র, ফিজিক্সের সূত্র মুখস্থ করতে গেলে মাথার সব চুল পাইকা যাবে, তাই সূত্র মুখস্থ করা যাবে না, সূত্র টেকনিক্যালি বুঝতে হবে। সূত্র টেকনিকে টেকনিকে প্র্যাকটিস করতে করতে অবশ্য মুখস্থ হয়ে যায়, কিন্তু আমরা টেকনিক্যালি শিখবো। ওকে, এইটা তাহলে কয়েকটা সূত্র আমরা শিখলাম। এই জায়গা থেকে আমি 1 নম্বর সূত্র শিখছি এইটা, আর 2 নম্বর সূত্র শিখছি এইটা। এখন একই জিনিস যদি আমি কিউ এর সাথে করি, এটা শিখাবো না, জাস্ট আমি বলে দেই। ধরো একটু আবছা ভাবে বুঝাই দেই। ধরো একটা বস্তু এই বরাবর গেছে পি, আর কিউ এর একটা বস্তুর ইয়া করছে কিউ, তাহলে তার যে লব্ধি দিক হবে সেটা মাঝ বরাবর হবে, এটাই তো নিয়ম। আমি এখন বললাম লব্ধির মান কিউ এর সাথে দেখাও, লব্ধি কিউ এর সাথে দেখাও, কিউ এর সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্ধেক কিউ এর সাথে দেখাও। তখন কি করব, লব্ধির মানের সূত্র তো একটাই, নতুন কিছু নেই, একটাই, এইটাই বসাই দিব। দিকের জায়গায় কি করব, ওই যে একটু আগে শিখাইলাম টেন থিটা, তাই না? দিকের জায়গায় কি করব, আমি এই জায়গায় বসাই দিব টেন থিটা, টেন থিটা, আমি এখানে বসাবো টেন থিটা ইজ ইকুয়াল টু, একটু আগে বললাম যে উপরে যাবে সাইন, নিচে যাবে কজ, নাকি? সাইন আলফা, আলফা মানে হইতেছে তাদের মধ্যবর্তী কোণ, এইটা আবার যাতে ভুল না হয়। আলফা মানে আমি দুইজনরে যে টান দিছি ওদের মধ্যবর্তী কোণ কত, সেটা হইতেছে আলফা। তারা দুইজন টান দিছে সেই মধ্যবর্তী কোণে, ওইটা আলফা, ঠিক আছে? তো সাইন থিটা নিচে হবে কজ আলফা, উপরে সাইন আলফা, নিচে কজ আলফা। কার সাথে থিটা উৎপন্ন করছে, কিউ এর সাথে, করা নেই কার সাথে, পি এর সাথে, কিন্তু সে থিটা মানে পি এর সাথে দিক বের করতে বলে নাই, তাইলে পি এই জায়গায় যাবে এইবার। আর যার সাথে বলছে সে তার সাথে যোগ হয়ে যাবে, এই যে একই জিনিস। এই সূত্রটাই আরেকটা রূপ এইটা। তো এটা তেমন একটা লাগে না, আমরা একটা সূত্র মুখস্থ করব, অন্যটা আমরা এমনি পাবো। তবুও কিছু জিনিস, কিছু শর্টকাট আমি শিখিয়ে দিতেছি, এই দুইটা সূত্র। আর এখানে যদি আমি কিছু শর্টকাট বুঝিয়ে দিই, যেমন যেটা আমাদের বারবার আসবে, ঠিক আছে? সেটা হচ্ছে এটা মুছে দিই। আচ্ছা, এখন আমি যদি বলি যে একজন ধাক্কা দিছে এই বস্তুকে এই বরাবর পি, আরেকজন ধাক্কা দিছে ঠিক লম্ব বরাবর, মানে পুরা 90 ডিগ্রিতে ধাক্কা দিছে তাকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, তাই না? তার মানে এটাই কিন্তু তার আলফার মান, নাকি? তার মানে তার আলফার মান কিন্তু 90 ডিগ্রি বলেই দিছে, যেহেতু লম্ব বরাবর যাইতেছে, লম্ব বরাবর যাইতেছে মানে আলফার মান হইতেছে 90 ডিগ্রি। আচ্ছা, তো এই যে 90 ডিগ্রিতে যাইতেছে, তখন তার লব্ধি কি হবে? তখন তার লব্ধি এই বরাবর যাবে, এটাই তার আর 90 ডিগ্রিতেও তো একটা লব্ধি হবে, নাকি? এই লব্ধির মান আমরা ডাইরেক্ট বসাইতে পারি, সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট, এই যে এটা একটা সূত্র আসলো, তো এটা আমরা ডাইরেক্ট বসাই দিব, তেমন একটা কঠিন কিছু না। তাহলে এই জায়গা থেকে বাইচে যেতেছে কি, এই যে আমরা যে 2p/q cos আলফা দিই, এটা বেঁচে যাবে, এটা বাদ যাবে। কারণ কি, আলফার মান 90 ডিগ্রি, cos আলফার কিন্তু 0, 0-এর সাথে যাই গুণ দাও 0, এটা বাদ যাবে। তো এই যে এই সূত্র, যখন 90 ডিগ্রি দুইটার মধ্যবর্তী কোণ বলবে, তখনই তুমি এইটা বসাই দিবা, সহজ জিনিস। ওকে, এখন তো এইটা একটা সূত্র আসলো, 3 নাম্বার সূত্র, নাকি? এই টাইপ থেকে 3 নাম্বার সূত্র আসলো, ঠিক আছে। এখন আমরা একটা ম্যাথ করি, দেখি পারি কিনা, একটা ম্যাথ করি।
এই তিনটা সূত্রের সমন্বয়ে এই ম্যাথটা করব। দুইটা ভেক্টর যখনই ধাক্কাধাক্কি করবে, যখনই দুইটা ভেক্টরের লব্ধির মান বের করতে বলবে, তখনই আমরা কাকে নিয়ে আসবো? এই সূত্র আর এই সূত্রকে নিয়ে আসবো। ঠিক আছে, এটা দেখি। এখানে বলছে দুটি 20 নিউটন বলের মান, এই বলেই দিছে অনেক কিছু। 20 নিউটন বলের দুইটা মান পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। লব্ধিমান ও যে কোনো একটি বলের সাথে অন্তর্ভুক্ত কোণ কত? লব্ধিমান বের করতে বলছে। লব্ধিমান মানে কে? আর এইটা। আর যে কোনো একটি বল বলছে, যে কোনো একটি বল, যেহেতু দুইটির মানই 20, একটার সাথে বের করলেই হইলো, একই অ্যান্সার আসবে। অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে, তাহলে এইটা মানে বুঝাইছে থিটার মান বের করতে বলছে। তাহলে আমাদের আর এর মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। ঠিক আছে, তাইলে আমরা দেখি আর এর মান বের করি। আগে আমরা চিত্র দিয়ে বুঝি, যখনই এরকম প্রশ্ন আসবে চিত্র দিয়ে বুঝবো। যদি দুইটি বল, তো একটা বল এই বরাবর, একটা বল এই বরাবর ক্রিয়া করতেছে, আর একটা বল এই বরাবর ক্রিয়া করতেছে। ঠিক আছে, দুইটি 20 নিউটন, তাহলে পি এর মানও 20, কিউ এর মানও 20, মানে একই তো বলছে নাকি, তো আমি এটারও পি ধরতে পারি, কিন্তু সেমই। এবং তাদের লব্ধি কোন বরাবর যাবে? এই বরাবর। এটা হইতেছে আর, যেটার মান বের করতে বলছে। এবং বলছে তাদের পরস্পরকে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তার মানে এর একজন আরেকজন হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আলফার মান বলে দিছে 60 ডিগ্রি, এই যে সহজ বলেই দিছে সবকিছু। এখন তোমাকে বলছে যে কোনো একটা বলের সাথে ক্রিয়া, যেহেতু এইটাও 20 এইটাও 20, তাহলে তো কোনো সমস্যা নেই, আমি একটার সাথে বের করলেই হইলো। ধরো আমি বের করতে চাই ওর সাথে, ঠিক আছে, এই যে ওর সাথে আমি বের করব থিটাটা আমি ওর সাথে বের করব। তাইলে আমি এখন কি করব? ওকে, এটা হইতেছে চিত্র, এইরকমই তো চিত্র নাকি। আর এর মান বের করতে বলছো, তো আর এর মান আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস থিটা। তো পি এর মানও 20 স্কোয়ার, পি এর মানও 20 স্কোয়ার, কিউ এর মানও 20 স্কোয়ার, তারপর প্লাস 2, পি এর মান 20, কিউ এর মান 20 কস, আর আলফার মান কত বলছে? 60, এইটার উপর রুট। আচ্ছা, আমরা এটার অ্যান্সার বের করি। ঠিক আছে, 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস, এটার মান আসে 33.166, আর কিসে? নিউটনে দেওয়া না, নিউটন। এই যে আমরা পেয়ে গেছি তাদের লব্ধি মান। দেখো ওই লব্ধি দিতেছিল 20 হওয়ার কথা ছিল, দুইজন মিললে 40 তো নাকি, বাট 40 হবে না, কিছুটা বাঁকা হওয়ার জন্য কমে যাবে, 33 আসবে। এটা হইতেছে আমাদের অ্যান্সার। সহজ জিনিস, দেখলেই বুঝতে পারবো। এরপরের প্রশ্ন কি বলছিল? ওই যে যে কোনো একটির সাথে থিটার মান বের করে, আমি এর সাথে ধরছি, তাহলে বের করি থিটার মান। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু, কি শিখলাম? যে এই যে যার সাথে বের করতে বলছে ওই যাবে এই জায়গায় নাকি, আর এখানে যাবে সাইন আলফা, মানে সাইন 60, নিচে যাবে কজ আলফা মানে কস 60, আর কজের সাথে সাইন আর কজের সাথে যে হয় নাই তার, এটাই তো শিখছি মাত্র। তো এখন যদি আমি অ্যান্সার বের করি, এটার মান আসে 0.577 ডিগ্রি। এত মানে এত ডিগ্রি না, এমনি এত মান আসে 0.577।
এইটা আসে। তো ট্যান এখানে আছে গুণাকার, ওই পাশে গেলে কি ভাগ না, মানে ট্যান ইনভার্স হয়। ত্রিকোণমিতির একটা নিয়ম আছে যে ট্যান ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায়। তাইলে আমি এটা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। তাহলে থিটার মান আসে 30 ডিগ্রি। এই যে আমি পেয়ে গেছি 30 ডিগ্রি থিটার মান। ঠিক আছে, এটাই হচ্ছে আমার থিটা। এটা হওয়ারই কথা ছিল, কারণ অয় বিশে টান দিছে, অয় বিশে টান দিছে, মাঝখান বরাবরই তো সে যাবে নাকি। এই জন্য 60 ছিল, এই যে অর্ধেক হয়ে গেছে, 30 হয়ে গেছে। তো এইভাবে আমরা থিটার মান, লব্ধির মান বের করতে পারবো। এই যে লব্ধিও বের করে ফেলছি, এই যে থিটাও বের করে ফেলছি। অনেকে এখানে ট্যান ইনভার্স, ট্যান আছে ওই পাশে ইনভার্স দিয়ে ডাইরেক্ট করায়, তো এইভাবে সহজ বেশি, এইভাবে করে ফেলতে পারবে। এই হচ্ছে আমাদের দুইটি ভেক্টর। যখনই তোমাকে বলবে দুইটি ভেক্টরের ধাক্কা টানা একসাথে বল ক্রিয়া করছে, তখনই আমরা দৌড় মাইরে এই সূত্র নিয়ে চলে আসবো। কারণ পরের টাইপ দেখি, ঠিক আছে। আচ্ছা, পরের টাইপ অনেক মজার, আপেক্ষিক বেগ। এইটা অনেক সুন্দর। আপেক্ষিক বেগে সবকিছু চলতেছে, আমরা জাস্ট বুঝি না। ঠিক আছে, আপেক্ষিক বেগ জিনিসটা কি, যে আপেক্ষিকভাবে কি হচ্ছে। যেমন ধরো একটা লোক গাড়িতে করে যেতেছে, ঠিক আছে, ধরো সে গাড়িতে করে যেতেছে বি, হ্যাঁ, তুমি ধরো গাড়িতে করে যেতেছো, তো 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 তুমি যেই বেগে যাচ্ছ সেটা হচ্ছে ভি বি নাকি। তো তুমি বি তে বসে আছো, গাড়িতে করে যাচ্ছ, তোমার পাশে আরেকটা গাড়ি যাচ্ছে এ তে, ভি অফ এ ভেক্টরে যাচ্ছে, মানে তোমার বেগ হচ্ছে ভি অফ বি, এটা তোমার বেগ। একটু এই যে এটা হচ্ছে তোমার বেগ ভি অফ বি, আর আরেকজন যাচ্ছে ভি অফ এ তে। ধরো তুমি বাসের মধ্যে বা গাড়ির মধ্যে বসে আছো, আরেকজনকে দেখতেছো তোমার গাড়ি পাস করে চলে যাচ্ছে, তাহলে তোমার কাছে একটা আপেক্ষিক বেগ তৈরি হবে। ওই গাড়ির অরিজিনাল বেগ তুমি বুঝতে পারবে না, তোমার মনে হবে ওই গাড়ি তো আস্তে কইরা যাইতেছে। আসলে না, তোমার গাড়িরও একটা বেগ আছে, ওই বেগের সাথে ওই বেগ কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা যদি কোনো বেগে থাকি যার সাপেক্ষে দেখবো, তাহলে বি এর সাপেক্ষে এটা হইতেছে এ, এটা হচ্ছে বি নামে একটা জায়গা, ঠিক আছে, বি, আর এটা হচ্ছে এ। তো বি এর সাপেক্ষে এর যে বেগটা সেটা কত হবে, তো এইটাকে এইভাবে লেখা হয়। তো আমি এখানে লিখে দিচ্ছি যে যার সাপেক্ষে সে সবসময় বি হবে, ঠিক আছে। তাহলে আমি লিখবো বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে মানে ধরো বি তে বসে আছো, বি এর সাপেক্ষে এ এর বেগ, এর অরিজিনাল বেগ তো একটা আছে নাকি, আর একটা অরিজিনাল বেগ কিন্তু আছে, কিন্তু তবু আমরা মনে করবো যে বি এর সাপেক্ষে ওর কতটুকু মনে হইতেছে, হ্যাঁ, সেইটা হবে সবসময় ধরো ভি অফ এ বি, ভি অফ এ বি মানে ভি এর সাপেক্ষে এর অরিজিনাল বেগ, এটা হবে ভি অফ এ মাইনাস ভি অফ বি। যার সাপেক্ষে থাকবে সে সবসময় মাইনাস হবে, এই যেটা হইতেছে সূত্র। ঠিক আছে, যার সাপেক্ষে থাকবো সে, মানে বৃষ্টির পানি যে পড়ে, যেমন ধরো বৃষ্টির পানি উপর থেকে পড়তেছে আর তুমি সামনে যাইতেছো, তখন মনে হবে যে বৃষ্টির পানি মুখের মধ্যে জোরে জোরে লাগতেছে। এই যে জোরে লাগতেছে, এত জোরে কিন্তু বৃষ্টি পড়তেছে না, তার আপেক্ষিক বেগ একটু বেড়ে গেছে। এই সূত্র দ্বারা আমরা এটা বের করব। তো এটা আমি ভেক্টর দিয়ে লিখি, তাহলে ভি অফ এ বি মানে বি এর সাপেক্ষে এর যে আপেক্ষিক বেগটা সেটা আসলে অরিজিনালি এ মাইনাস বি। যদি এইভাবে বুঝাই, আরো শর্টে যদি বুঝাই, ধরো তুমি একটা গাড়িতে আসো, ওই গাড়ি 5 কিলোমিটার/আওয়ারে যাইতেছে, একেবারে আস্তে, অটো রিক্সা, হ্যাঁ, 5 কিলোমিটার/আওয়ারে যেতে। অটো রিক্সা তো এত আস্তে চলে না, আমাদের অটো রিক্সা কখনোই আস্তে চলে না, আমাদের অটো রিক্সা প্লেনের চেয়ে বেশি গতি। ঠিক আছে, আমার বন্ধু বিয়ে করতে গেছিল, এমন টান দিচ্ছে সবাই মিললে উল্টায় পড়ছে। তো অটো রিক্সা কখনো এত আস্তে চলে না, বাট ধরে নিলাম যে আস্তে চলে, কোনো ড্রাইভার অনেক ভালো, মন বড়, যাত্রীর সেফটির ব্যাপার মনে করে, তো সে আস্তে চালাইতেছে। আর তার পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে, প্রাইভেট কার, সে যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ারে, 20 কিলোমিটার/আওয়ারে। তাহলে তুমি অটো রিক্সাতে বসে আছো ওই ভালো অটো রিক্সা চালকের সাথে, ঠিক আছে, ভালো অটো রিক্সা চালকের সাথে তুমি বসে আছো যে কিনা আস্তে অটো রিক্সা চালাইতেছে, আর পাশ দিয়ে একটা
গাড়ি যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ারে, তো সে তো তোমাকে ওভারটেক করে চলে যাবে। তো তোমার কাছে মনে হবে সে এই দুইটার বিয়োগফল কত, 15 কিলোমিটার/আওয়ার। মনে হবে সে একটু আস্তে যাইতেছে, কিন্তু না, সে কিন্তু 20-এ যাইতেছে। আর তোমার কাছে বিয়োগ মনে হবে, কারণ তুমি দেখতেছো। এটা সেম উল্টা, ঠিক আছে? তুমি যদি প্রাইভেট কারে বসে থাকো, হ্যাঁ, আর অটোরিকশা যদি তোমার পিছে পইরা যায়, তোর একটা অটোরিকশা যাইতেছিল, তুমি প্রাইভেট কারে তাড়াতাড়ি করে টান দিয়ে চলে গেছো, অটোরিকশা তো পিছে চলে গেছে, তখন মাইনাস হবে, তখন 5 আগে যাবে, 20 এখানে হবে, তো তখন হবে -15 কিলোমিটার/আওয়ার। মানে -15 বুঝাবে যে ওই অটোরিকশা আস্তে আস্তে কমে যাচ্ছে তার বেগ। তোমার মনে হবে অটোরিকশার বেগটা কমে যাচ্ছে আস্তে আস্তে। এটা দ্বারা মাইনাস বুঝিয়েছে, ভেক্টর এইভাবে কাজ করে। যাক, আমরা একেবারে বেসিক জিনিস শিখলাম। এইভাবে বেগের কাজ আমরা করব, ঠিক আছে? তো বেগ এইভাবে, আপেক্ষিক বেগ এইভাবেই কাজ করে আসলে। বৃষ্টির পানি পড়া, হ্যাঁ, বৃষ্টি যে পড়ে, ছাতা ধরা, সবই আপেক্ষিক বেগের সাথে সম্পর্কিত। একটা ম্যাথ করি, তাহলে তুমি এইটার ব্যাপারে ভালো একটা বেসিক ধারণা পেয়ে যাবে। একজন লোক পূর্ব দিক বরাবর যাইতেছে, ঠিক আছে? পূর্ব পশ্চিমের কিছু নেই এই জায়গায়। তো বলছে যে একজন লোক পূর্ব দিক বরাবর যাইতেছে 10 কিলোমিটার/আওয়ারে। এই বেগে সে যাচ্ছে পূর্ব দিক বরাবর, ঠিক আছে? তো আমি ধইরা নিই যে সেইভাবে যাচ্ছে, এই লোকটা এই দিক বরাবর যাচ্ছে। কি হয় রে? তো একজন লোক কি করতেছে, পূর্ব দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে যাচ্ছে। এখন কি হয়েছে, তার যে বেগ ছিল ওই লোকের বেগ, তো আমি লোকের বেগ ধরি v(m), ঠিক আছে? এটা লোকের বেগ নাকি? লোকের বেগ v(m), লোকের বেগ m মানে ম্যান, 10, লোকের বেগ 10 কিলোমিটার/আওয়ার মানে 10। এখন কি হয়েছে, বৃষ্টি সরাসরি তার মাথার উপর পড়তেছে। তো এই যে বৃষ্টি পড়তেছে, উপর থেকেই তো পড়তেছে নাকি? তাহলে আমরা এর এইভাবে ধরতে পারি না, এই যে এদিক দিয়ে সে যে পড়তেছে, তো এই যে বৃষ্টি পড়তেছে উপর থেকে, মাথার উপর পড়তেছে। তো আমি যদি লোকটাকে ধরে নিই যে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইভাবে যদি ধরি যে তো লোকটা যাচ্ছিল এই বরাবর, বৃষ্টি এই বরাবর পড়তেছে, তাহলে বলো তো তার লব্ধি বেগ কোথায় আসবে? তার লব্ধি বেগ কোথায় হবে? লোকটা এই বরাবর যাচ্ছে, বৃষ্টি এই বরাবর পড়তেছে, ঠিক আছে? একেবারে সাধারণ মানসিকতা ভাবলেও পাওয়া যায়। এই বরাবর যাচ্ছে, এই বরাবর পড়তেছে, তো মনে হবে না মুখের মধ্যে এসে পড়তেছে বৃষ্টিটা? তাহলে লব্ধি কিন্তু এই বরাবর আসবে, এই যে এই বরাবর। সবই তো ঠিক ছিল। আচ্ছা, আমি আরেকবার আঁকি, তাহলে সুবিধা হবে। যে বৃষ্টিটা পড়তেছিল উপর থেকে নিচ বরাবর, আর লোকটা যাচ্ছিল এদিক থেকে এই দিক বরাবর। তো লোকের বেগ হচ্ছে v(m) ভেক্টর 10, আর বৃষ্টি হচ্ছে এই যে এই বরাবর পড়তেছে, তো আমি এটা ধরলাম v(r), রেইন, ঠিক আছে? একে আমি ধরলাম বৃষ্টি কত বেগে পড়তেছে এটা বলে নাই, রেন কত বেগে পড়তেছে এটা এখনো বলে নাই, এটাই বের করতে বলছে আসলে। আর ওরা বলে দিছে যে এই বেগে লোকটা চলতেছে, বৃষ্টি সরাসরি তার মাথার উপরে 15 কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছে। তার মানে কি? তার মানে বলে দিছে যে তার কাছে ফিল কেমন হচ্ছে। তাহলে এই যে একজন এই বরাবর ক্রিয়া করছে, একজন এই বরাবর ক্রিয়া করছে, তাতে লব্ধি তো এই বরাবর নয়, নিচের বরাবর, নিচ বরাবর ক্রিয়া করছে। এটা একজন নিচ বরাবর ক্রিয়া করছে, একজন এই বরাবর ক্রিয়া করছে, তো লব্ধি এই বরাবর আসবে, এই যে এই বরাবর লব্ধি হবে, এটা হচ্ছে তার লব্ধি, ঠিক আছে? মনে হচ্ছে না যে লোকটা সামনে যাচ্ছে, বৃষ্টি উপর থেকে পড়তেছে, মনে হবে বৃষ্টিটা সামনে থেকে পড়তেছে, ঠিক আছে? এইভাবে মুখের উপর গিয়ে পড়বে, এটাই হচ্ছে তার লব্ধি। আর তার লব্ধি কোণ হচ্ছে এই যে এইটা থিটা, এটা তার হচ্ছে লব্ধির দিক, বৃষ্টির সাথে তার লব্ধির দিক থিটা। এখন বলছে যে বৃষ্টি সরাসরি তার মাথার উপর এত কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছে, আর এর মানে হচ্ছে 15, কারণ বলেই দিছে যে বৃষ্টি পড়তেছে, ওইটা 15 তার কাছে মনে হয়েছে। বৃষ্টির প্রকৃত বেগ কত?
এই যে ভি অফ আর বের করতে বলছে তার প্রকৃত বেগ, এইটা আমরা এই সূত্র দ্বারা মনে করব। আমি কি বলছিলাম যে কোনো কিছুর বেগ যেটা আমাদের কাছে মনে হবে, ঠিক আছে, তাহলে ভি অফ আর আসলে কি হবে, সেইটা হবে আমার সাপেক্ষে তার বেগটা, নাকি আমার সাপেক্ষে তার বেগ, এটাই তো হবে। তাহলে ভি অফ এম মাইনাস ভি অফ আর, এই যে এই সূত্র থেকে ওই লোকটা যাচ্ছিল তার সাপেক্ষে বৃষ্টির বেগ মনে হয়েছে এত, তাহলে যার সাপেক্ষে সে যাবে পরে, এই যে বিয়ের মতো, আর যার বেগ সে যাবে আগে বৃষ্টির বেগ, আর তাদের লব্ধি বেগ এত, সব বলে দিছে। এই এই এখান থেকে এটা নিয়ে আসছি। তো আমি একটা কাজ করতে পারি, ওরে এই পাশে নিয়ে আসতে পারি, ঠিক আছে, ওরা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে ও মানুষের সাপেক্ষে উল্টা লিখে ফেলেছি না। আচ্ছা, তাহলে এই জায়গায় হবে ভি অফ আর মাইনাস ভি অফ এম, যে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, যার সাপেক্ষে সে পরে যাবে। তো ওরে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আসে ভি অফ আর প্লাস ভি অফ এম ইজ ইকুয়াল টু ভি অফ ভি ভেক্টর আর, মানে ভি ভেক্টর আর, ভি ভেক্টর এম, ভি ভেক্টর পি। তো ভালো করে যদি লিখি ভি ভেক্টর পি সমান ভি ভেক্টর আর প্লাস ভি ভেক্টর এম, ঠিক আছে, এটাই তো আমরা শিখছি নাকি। আচ্ছা, এই যে এইটা, এই সূত্রটা কোথায় কোথায় জানি মিলে যায়। তো আমরা যদি আগে যাই, এটা কোথায় শিখাইছিলাম, শিখাইছিলাম কোথাও, যাই হোক, এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ওই যে দুইটা ভেক্টর, তাহলে আমি লিখতে পারি না ভি অফ পি, আর ভেক্টর দিতে হবে না আমাকে, কারণ আমি ভেক্টর সরাই দিচ্ছি, ঠিক আছে, মানে নিয়ে আসবো, ভেক্টরের মানে নিয়ে আসবো। তাহলে ভি অফ পি, এটার মান কিভাবে আসে, যেমন ওই যে আগে আমরা শিখছি যে আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইভাবে শিখছি। তো আমি যদি ভেক্টর সরাই দিতে চাই, মানে আনতে চাই, তাহলে ছিল এ স্কোয়ার, মানে পি কিউ দিয়ে করছি, এ স্কোয়ার বি স্কোয়ার, পি কিউ দিয়েই করাই তাহলে সুবিধা বেশি। আমরা শিখছি না পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, যদি আমি ভেক্টর সরাই দিতে চাই তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা রুট, এইটার এই রূপই কিন্তু এইটা, ঠিক আছে। তাহলে এর রূপ কেমন হবে, ভি অফ আর স্কোয়ার ভি অফ এম স্কোয়ার প্লাস টু ভি অফ আর ভি অফ এম কস আলফা। আচ্ছা, এই যে আলফার মান কত, তাদের থিটা কত, বৃষ্টি আর লোকের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না, এই যে লোক সোজা যাচ্ছে বৃষ্টি সোজা যাচ্ছে, তাদের নিজেকার মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি আমি বসাই দিলাম। তো এখন যদি আমি মান বসাই তাহলে ভি অফ আর, ওইটার মান ভি অফ পি বসাইছি আর, হ্যাঁ ভি অফ আর, আচ্ছা ভি অফ আর ওইটার মান আমি পাবো ভি অফ আর, আর একই জিনিস বসাই দিচ্ছি, এই জন্য তো গন্ডগোল লাগছে। আচ্ছা, এটা একই জিনিস বসাই দিছি, ঠিক আছে। তো আমরা কাজ করি, এখানে আরই ধরি, পুরোটাকে আমরা আর আর ভেক্টরই ধরি, এটা লব্ধি বেগ, আর ভেক্টরই ধরি, তাহলে সুবিধা হবে। এখানেও আর ধরলাম, এখানেও আর ধরলাম, মানে একই জিনিস ধরছি, যে এর যেহেতু আর ধরছি বি আর ধরছি, একই রকম ধরে ফেললে ঝামেলা হয়।
তাইলে এখানে হবে আর স্কোয়ার প্লাস ভি অফ এম স্কোয়ার। আচ্ছা, এখন আমি মান বসাই দিব। আর স্কোয়ারের মান কত ছিল? 15 স্কোয়ার। 15 স্কোয়ার প্লাস এটার মান কত ছিল? ভি অফ এম এর মান আমরা কত পেয়েছি? 10। 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10 কস আলফা কত? এই যে 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। তো এখান থেকে যদি আমি মান বের করি, আঠারো 0.02 কিলোমিটার পার আওয়ার। এই যে 18.02 কিলোমিটার পার আওয়ার বেগ ওই বৃষ্টির বেগ ছিল। বৃষ্টির বেগ এত জোরে পড়ছে, লোক 10-এ গেছে, এই জন্য তার মুখের উপর 15-তে লাগছে। বৃষ্টির বেগ আর ওই লোকের বেগের সামঞ্জস্যতে 15 হয়েছিল। এইভাবে আমরা বের করব। ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং সহজও। ঠিক আছে, তো আমরা আপেক্ষিক বেগের একেবারে সাধারণ ধারণা পাইলাম। এরকম অঙ্ক আরো আছে সামনে, ওইগুলো আমরা করব। এরপর ভেক্টর উপাংশ জিনিসটা কি, এইটা আমাদের একটু শিখতে হবে। ভেক্টর উপাংশ আসলে কোন জায়গায় ভেক্টর কিভাবে কাজ করে। যেমন আমি বললাম যে যে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ঠিক আছে, আমি একটা ভেক্টর পাইছি, একটা মানে একটা মান পাইছি, ওই মানটা এই বরাবর গেছে, এই বরাবর গেছে। ঠিক আছে, ধরো এই মান পাইছি আমি আর। তো আমি একটা মান পাইছি আর। ঠিক আছে, এখন আমাকে বলছে যে অয় এক্স অক্ষের উপর কি পরিমাণ অবদান রাখে, এটাই তার উপাংশ। অয় ওয়াই অক্ষের উপর কি পরিমাণ অবদান রাখে, এটাই তার উপাংশ। তার মানে এক্স এর উপর একটা উপাংশ থাকবে, ওয়াই এর উপর একটা উপাংশ থাকবে। ঠিক আছে, এটাই তার উপাংশ। এখন এই আর যার সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সে সব সময় কজ হবে। এটা যাতে আমরা মনে রাখি, মূল ভেক্টর, যে কোনো ভেক্টর, লব্ধি ভেক্টর যার সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করবে সে কজ হবে। তাহলে থিটা থাকলে কজ, যার সাথে থিটা নাই সে সাইন, যার সাথে থিটা আছে কজ, যার সাথে থিটা নেই সে সাইন। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এই ভেক্টরটাকে আমি এইভাবে লিখতে পারি যে এক্স অক্ষে, এক্স অক্ষে আর ভেক্টরের উপাংশ, এক্স অক্ষে আর ভেক্টরের উপাংশ আমরা বের করব। এক্স অক্ষে তার উপাংশ বের করব, যে ওয়াই এক্স এর উপর কি পরিমাণ অবদান রাখলো, ওই ভেক্টরটা এক্স এর উপর কি পরিমাণ অবদান রাখলো, এরে আমরা বলবো আর অফ এক্স। সবসময় কি হবে? কজ হবে। মাত্র বললাম যে তাহলে আর লিখবো কস থিটা, এক্স এর উপর, তাই আর কস থিটা। এটাকে আমি এক্সও লিখতে পারি, অনেকে এক্সই লেখে, আমি লিখলাম আর অফ এক্স লিখলাম, সমস্যা নেই। আচ্ছা, সেম ওয়াই অক্ষে তার অবদান কেমন। ঠিক আছে, ওয়াই অক্ষে তার অবদান কেমন, তাহলে আমি যদি এখানে লিখতে চাই ওয়াই অক্ষে আর ভেক্টরের উপাংশ, তাইলে আর অফ ওয়াই একই জিনিস, ওয়াই অক্ষে, তাই আর সাইন থিটা। কারণ ওর সাথে তো থিটা নাই, ওর সাথে কিন্তু থিটা নাই, তাই আর সাইন থিটা। এইভাবে আসবে যখন কোনো অক্ষের সাপেক্ষে বলবে, তখন আমরা সবসময় এইভাবেই করব। ঠিক আছে, আমাদের এটা লাগবে সব সময়, সামনের অঙ্কগুলোতেও লাগবে, গতিবিদ্যাতেও লাগবে, এই জিনিসটা সবসময় লাগবে। এই টাইপটা বুঝলাম, এখন এই রিলেটেড একটা ম্যাথ দেখি। ম্যাথ দেখলেই আমরা বুঝতে পারবো যে কেমন সহজ। একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে ভাবি আমরা যে একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 400 নিউটন বলে টানা হচ্ছে। তো আমি কাঠের খণ্ডটাকে ধরলাম, এই যে কাঠের খণ্ডটা, এই কাঠের খণ্ডকে কি করতেছে, আনুভূমিক তো এই জায়গা নাকি, আনুভূমিক মানে কিন্তু এক্স, আর উলম্ব মানে কিন্তু ওয়াই, এইটা যাতে মনে থাকে। এইটা না বুঝলে আবার সমস্যা, লিখে দিই। আনুভূমিক মানে এক্স,
আর উলম্ব, উলঙ্গ না, উলম্ব, উলম্ব মানে ওয়াই, আনুভূমিক মানে এক্স, উলঙ্গ, উলম্ব মানে ওয়াই। আচ্ছা, তো এটা আনুভূমিকের সাথে তাকে টানা হচ্ছে, ঠিক আছে, মানে আনুভূমিকটা এই বরাবর, তার এই বরাবর টানা হচ্ছে, তা আমি বলতে পারি না কোনো ট্রলি টানতেছে, ওইটার ক্ষেত্রেও তো একই জিনিস হবে নাকি। এটার ক্ষেত্রে বলে দিছে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, এবং যেই বলে টানা হচ্ছে এই যে আর, সেটা হচ্ছে 400 নিউটন। তাহলে কি বললাম, এই যে এক্স মানে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে তারে ওই দিকে টানতেছে, ট্রলি ধরে যদি আমি টান দিই তাহলে যে এরকম আসবে, ওই দিকে টানতেছে, ঠিক আছে। এখন আমাকে বলছে এই আনুভূমিকের সাথে কার্যকর বল কত, মানে আনুভূমিক বরাবর তার বল কেমন হয়। যদি আমি প্রশ্ন উল্টায়ও দিতাম যে উলম্বের সাথে তার বল কত, একই, কিন্তু জাস্ট সূত্র চেঞ্জ হয়ে যাবে। তাহলে আনুভূমিকের সাথে তার যে বলটা সেটা হবে আর অফ এক্স না। আমরা কি শিখলাম যে আর অফ এক্স এর সূত্র কি শিখছি, আর কস থিটা। তাহলে আর এর মান তো বলে দিছে 400, কস থিটার মান বলে দিছে 60, তাহলে 400 কস 60 এর মান কত, হাফ, 200 নিউটন। তার মানে এই আনুভূমিক বরাবর মনে হবে যে 200 নিউটনে টানা হচ্ছে, আনুভূমিক বরাবর এমন মনে হবে যে 200 নিউটনে টানে টানতেছে ওই বরাবর, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো ধীরে বুঝতে হবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। ভেক্টরের রূপাংশ, ভেক্টরও যেরকম ইম্পর্ট্যান্ট, রূপাংশ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আমরা আরো সহজ জিনিসে যাই, আমরা যত সামনে যাব সহজ থেকে সহজ স্তরে যাব। ফিজিক্স কখনো কঠিন কিছু না, ফিজিক্স সহজ জিনিস, সহজ জিনিস পড়বো, আরো সহজ পড়বো, আরো সহজ পড়বো, এভাবে সহজেই যাব। পরেরটাতে যাই। ওকে, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি, আমরা যে এই যে আগে যে পড়েছি এই জায়গায়, এই যে দুইটি ভেক্টরের লব্ধি, এই যে মনে আছে দুইটি ভেক্টরের লব্ধি, শুধু পি আর কিউ, আর কেউ নেই, দুইটি ভেক্টরের লব্ধি। কিন্তু যদি দুইয়ের অধিক ভেক্টর হয় তখন কি করব, হ্যাঁ, তখন কি হবে, একেবারে সহজ একটা নিয়ম, ঠিক আছে। কি হবে, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে এক্স, এই যে ওয়াই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো একটা বল এক্স অক্ষ বরাবরই ক্রিয়া করলো, পি অফ 1, সে পুরো এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলো। আরেকটা বল, মানে এই জায়গায় ধরো, এই যে এই জায়গায় আমি একটা বল রাখছি, ফুটবল, এই ফুটবলের একটা ধাক্কা দিছে একজন P1-এ, একই টাইমে আরেকজন ধাক্কা দিছে P2-তে, একই টাইমে আরেকজন ধাক্কা দিছে P3-তে, একই টাইমে আরেকজন ধাক্কা দিছে P4-এ, এভাবে ধাক্কা দিতেই থাকতে পারে নাকি। তো আমি ধরলাম P2 এর সাথে, ঠিক আছে, এভাবে ধাক্কা দিতেছে, যে কয়েকটা বল একসাথে ধাক্কা দিতেছে, তখন কি হবে, এই সবগুলা বল একটা লব্ধি তৈরি করবে। ধরো লব্ধিটা এই বরাবর তৈরি হয়েছে, ঠিক আছে, ধরি লব্ধিটা এটা P2, দেখে মজা পেতেছি না, আমি আরো সুন্দর করে একটু আঁকি। আচ্ছা, তো কি বললাম, এই বরাবর একটা ক্রিয়া করছে P1, আরেকটা এই বরাবর ক্রিয়া করছে P2, আরেকজন এই বরাবর ক্রিয়া ক্রিয়া করছে P3, আরেকজন এই বরাবর ক্রিয়া করছে P4। এই যে এতগুলো বলে ক্রিয়া করছে, এর কিন্তু একটা লব্ধি বল আছে, ধরি লব্ধি বলটা এইখানে উৎপন্ন হইতেছে, এই বরাবর উৎপন্ন হচ্ছে, 1 2 3 4, 1 2 3 4, মানে 4জন মিললে একটা লব্ধি বল তৈরি করবে, একটা ফুটবলের উপর যেহেতু ধাক্কা দিছে, তাই না, এইভাবেই তো আমরা শিখি, একটা ফুটবলের উপর ধাক্কা দিছে। এখন কি হবে, এইসব ক্ষেত্রে কি হবে, তখন আমরা সবসময় একজনকে, মানে যে কিনে এক্স অক্ষের সাথে লাগায় আছে, ওরে সবসময় আমরা আদর্শ ধরে করব। তো এরে আমি ধরবো আদর্শ,
P1 কে, ওর সাথে আদর্শ ধরে আমি কাজ করব। তো সেম এর আমি আদর্শ ধরবো। তো আমি যদি এখন সবার সাথে থিটা দিয়ে দিই, ধরো P1 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো তো? 0 ডিগ্রি। P2 উৎপন্ন করে ধরো θ2 কোণ, P3 উৎপন্ন করে θ3, আর P4 উৎপন্ন করে θ4, আর 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 নিজে উৎপন্ন করতেছে থিটা। ঠিক আছে, আর নিজে উৎপন্ন করতেছে থিটা। তো আমি আদর্শ হিসেবে সবসময় P1 কে ধরবো। ঠিক আছে, তো P1 কে আদর্শ ধরবো। তারপর কি করব, ওই যে একটু আগে শিখাইলাম আনুভূমিক উলম্ব, আনুভূমিক উলম্ব এইভাবে বের করব। প্রথমে আনুভূমিকটা বের করব, আর অফ এক্স আনুভূমিক বের করব। ঠিক আছে, আর অফ এক্স এটা বের করব। তো আর অফ এক্স কি হবে? আর কস থিটা, কারণ আর তো থিটার সাথে এক্স অক্ষের সাথে আছে, তাহলে কস থিটা, এটাই তো শিখলাম। এবং এর সাথে হবে আর এর মানটা কি হবে? ওই P1 P2 P3 এদের ইয়া দেওয়া হবে। তো প্রথমে আমি দেব P1 cos, বলতো P1 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 0, হয়তো এই বরাবরই ক্রিয়া করছে নাকি, তাহলে 0। এরপর P2 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? θ2, তাহলে cos θ2। সেম ভাবে যাবে P3 cos θ3, একইভাবে P4 cos θ4। এই যে এইভাবে সবসময় তারা কাজ করবে। ঠিক আছে, তার মানে আমরা পেয়ে গেলাম আর cos থিটা, সেম আর সাইন থিটা, মানে উলম্ব বরাবর একবার বের করতে হবে। তো আমি বের করব আর অফ ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। সাইন থিটা মানে যার সাথে যে নাই, ওই একই জিনিস করব, উলম্ব বরাবর করব। তো সেম P1 সাইন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি। P2 সাইন θ2, P3 সাইন θ3, P4 সাইন θ4। তো দুইটা আমি যদি দুইটা তিনটা দিয়েও করতাম একই হইতো, তো কঠিন কিছু না। তো এই যে সাইন পেয়ে গেছি, এখন আমরা কি করব? বর্গ করে স্কোয়ার করে দেবো। ঠিক আছে, তাইলেই পেয়ে যাব। এই পাশের মান নির্ণয় করব একবার, এই পাশের মান নির্ণয় করব একবার, নির্ণয় করে এই যে এইটার বর্গ করলেই হবে। তো টেকনিকটা কি? আর এর মান নির্ণয় করার টেকনিক হচ্ছে আর অফ এক্স স্কোয়ার প্লাস আর অফ ওয়াই স্কোয়ার, এইটার উপর রুট। এই যে আর অফ এক্স এর মান তো এই যে এইটা, আর অফ ওয়াই এর মান কি? এই যে এইটা না, এইটার স্কোয়ার রুটই হচ্ছে আর, মানে এই যে এই আর, এই হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন একটা অঙ্ক করব, তাইলে তোমরা বুঝতে পারবে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, অঙ্কটা দেখি, চইলেই সেই পাশে যাক। এখন যদি আমি বলি, এই যে দেখো চিত্র দেওয়া আছে এই জায়গায়, চিত্রতে কি বলা হয়েছে? যে এই এই বিন্দুটার উপর, এই যে এই বিন্দুটার উপর এক্স অক্ষ বরাবর P1 ক্রিয়া করতেছে। তো এখানে বলে দিছে P1 এর মান হচ্ছে 10 নিউটন। P1 ক্রিয়া করতেছে, তাহলে P1 এর থিটা কত বলো তো? θ1 এর মান কত? 0 ডিগ্রি। বলো তো এক্স অক্ষ বরাবরই ক্রিয়া করতেছে। এরপর P2 আবার ক্রিয়া করছে, তাহলে P2 কত? P2 হচ্ছে 10 নিউটন। আর θ2 কত? তাইলে যে P2 যত ডিগ্রি থিটা উৎপন্ন করছে 30 ডিগ্রি, এই যে থিটা 30 ডিগ্রি। এই যে P3 আবার উৎপন্ন করছে, তাহলে P3 কত? পি আলাদা করে দেওয়া দরকার ছিল, যাই হোক। আচ্ছা, P3 উৎপন্ন হয়েছে, P3 কত করছে? 20 নিউটন, মানে P3 তে 20 নিউটন বলে ধাক্কা দিছে। P3 আবার কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা 3। এখান থেকে আমাদের মান আবার বের করে নিতে হবে। দেখো P3 কিন্তু এক্স অক্ষের সাথে এতটুকু কোণ উৎপন্ন করে, তই বলে দিছে এখানে 45 ডিগ্রি। তার মানে পুরাটা যদি 180 হয়, পুরাটা যদি 180 হয়, ওখান থেকে 45 বাদ দিতে হবে, তাইলে আমি P3 পেয়ে যাব। মানে পুরাটা থেকে এই 45 বাদ দিলেই তো আমি এক্স অক্ষের সাথে অর্কোণ পেয়ে যাব। তাহলে P3 এর যে মানটা আসছে সেটা হচ্ছে 40 135 ডিগ্রি, এইটা। এরপর সেম P4, এই যে P4 এই যে এই বরাবর ক্রিয়া করছে P4,
তো P4 কত? P4 ক্রিয়া করছে 15 নিউটনে, 15 নিউটনে। আর P4 কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই যে পুরাটা উৎপন্ন করে না, এক্স অক্ষের সাথে এইভাবে উৎপন্ন করে। এখানে 90, 90, 180, 90, 270। তাহলে θ4 এর মান আসছে 270। এই যে দেখো, সহজ একটা জিনিস। তো আমরা সব পেয়ে গেছি, থিটা টিটা সব মান পেয়ে গেছি। এখন আমাদের বলছে লব্ধি নির্ণয় করো। ওই যে লব্ধি, একবার আর অফ এক্স বের করবো, একবার আর অফ ওয়াই বের করবো, ঠিক আছে? তাহলে আমাদের লব্ধি আমরা পেয়ে যাব। আচ্ছা, তো আর অফ এক্স আর অফ ওয়াই নির্ণয় করি। এই জায়গাটা মুছে দিলাম। আচ্ছা, তো আর অফ এক্স নির্ণয় করব আগে। আর অফ এক্স, আর অফ এক্স কত আসবে? কি শিখাইলাম? P1 কজ, মানে কজের সাথে কজের সাথে তুলনা হবে, ঠিক আছে? তাহলে আমি দিব P1 কজ, মানে এই সূত্রটাই ওখানে জাস্ট বসাই দিব, ডাইরেক্ট বসাই দিই। তো P1 কত? 10 কজ 0 ডিগ্রি প্লাস P2 কত? 10 কজ 30 ডিগ্রি। এরপর P3 কজ, P3 হচ্ছে 20 নিউটন না, বসাই দিই। P3 হচ্ছে 20 নিউটন আর 135 ডিগ্রি নাকি, কজ 135 ডিগ্রি। আর P4 কত? 15, তাহলে 15 কস 270 ডিগ্রি। এখন যদি আমি মান বের করি, তাহলে আর অফ এক্স এর মান পেয়ে যাব। দেখি কত আসে। চার দশমিক একান্ন। আচ্ছা, আমি পেয়ে গেছি 4.51 নিউটন। ঠিক আছে, এর এক্স অক্ষ বরাবর এই পরিমাণ কাজ করলো। তো সেম আর অফ ওয়াই বের করব। জাস্ট আমাদের কিছু করতে হবে না, যত জায়গায় কজ আছে তত জায়গায় সাইন বসাই দিব। 10 সাইন 0, 10 কস 30 যোগ 20 কস 135 যোগ 15 কস 270। এই, এবার কজ লিখে ফেলাইছি কেন? কজ না, সাইন হবে, সাইন ভুলে করে ফেলাইছি। তো 10 সাইন 30 এই জায়গায় হবে 20 সাইন 135 15 সাইন 270। এই যে এটা সাইন, শুধু কজের জায়গায় সাইন বসাই দিলেই হবে। এত নিউটন, এই যে মান চলে আসছে দুইটার। তো অরিজিনালি এরা ধাক্কা ধাক্কি করে যে নতুন আরটা বের করলো, ধরি এই আরটা এই জায়গায় কোথাও আছে, তাহলে ওই আর এর মান কত? এই জায়গায় কোথাও আছে ওই আরটা, তাহলে সেই আর এর মান কত? ঠিক আছে, তো আমি আর এর মান বের করি। তো আমরা কি জানি? আর এর সূত্র আর ইজ ইকুয়াল টু আর অফ এক্স, নাকি আর অফ এক্স স্কোয়ার প্লাস আর অফ ওয়াই স্কোয়ার রুট। আর অফ এক্স স্কোয়ার আর অফ ওয়াই স্কোয়ার রুট যদি অ্যান্সার বের করি, তাহলে যা আসবে তাই।
এই যে এটা হইতেছে লব্ধির মান, আমরা পেয়ে গেছি লব্ধির মান, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই যে লব্ধি মান পেয়ে গেছি, তার মানে এতগুলা বল মিলে এই লব্ধিটা ক্রিয়েট করবে। দেখো ওর 15 ছিল, ওর 10 ছিল, ওর 10, ওর 20, সবাই মিলে কিন্তু লব্ধি আনছে অনেক কম, কারণ এক একজন এক এক জায়গায় ক্রিয়া করতেছে, এক একজন এক এক জায়গায় ক্রিয়া করছে, তাই লব্ধির মানটা কম হয়েছে। এই সহজ একটা জিনিস, 2 এর অধিক হইলে এরকম অঙ্কই আসবে। পরেরটাতে যাই। আচ্ছা, নদী নৌকা, আচ্ছা, অনেক সুন্দর একটা জিনিস। নদী নৌকার জিনিস আমরা আসবেই, এটা খুবই ইম্পর্ট্যান্ট নদী নৌকা। তো আমি একেবারে বেসিক কয়েকটা সূত্র বুঝিয়ে দিব, যাতে দেখলেই তুমি বুঝতে পারো যে কিভাবে আমি অঙ্কটা করব। যখনই তোমাকে নদী নৌকার কথা বলবে, এই রকম চিত্র মনের মধ্যে ধারণ করবা। এরকম, এই যে এটা হইতেছে সেই নদীটা, যেই নদী সামনের দিকে এমনি যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, এইটা সবসময় নদীর কথা মনে করবা। এবং নদীর যে স্রোত, ওই স্রোতটা তো এই দিকে যাচ্ছে নাকি ওই দিকে যাচ্ছে, তো আমি এই বিন্দুতে সব ধরে নিব, ধরে নিব নদীর স্রোতটা এই বরাবর যাচ্ছে, এবং স্রোতকে ধরবো ইউ সর্বদা। এবং নদীর যে বেগ, ওই বেগটা এই বরাবর ধরে নিব, ধরার খাতিরে তো ধরতেই পারি, সেটা হচ্ছে ভি। নৌকার বেগ, মানে নৌকার বেগকে আমি সবসময় ভি ধরবো। তো আমি লিখে দিই কোনটাকে কি ধরলাম, এটা সবসময় মনে রাখবো, বারবার এইভাবেই করবো আমরা। তাহলে আমরা ধরে নিব যে যে নদীর স্রোতের বেগ, ঠিক আছে, নদীর স্রোতের বেগ, নদীর স্রোতের বেগ আমি ধরবো সবসময় ইউ। আর নৌকার যেই বেগটা, নৌকার বেগকে আমি সবসময় ধরে নিব ভি। এই দুইটা জিনিস যাতে সবসময় মনে থাকে, তাহলে বাকি অঙ্ক সহজ মনে হবে। নৌকার বেগ, সাঁতারুর বেগ, সাঁতার কাটুক, নৌকায় যাক, ট্রলারে যাক, যেভাবেই যাক, সবসময় হয় ভি, আর স্রোত যেই দিকে যাচ্ছে সেটা ইউ। এখন আমাকে বলো, স্রোত ওই দিকে টানতেছে, সে ওই দিকে যাইতেছে, গেল, এটা ভি ধরছিলাম তাই তো। আচ্ছা, তো বলো আমাকে, স্রোত এই দিকে যাচ্ছে, সে ওই দিকে যাচ্ছে, লব্ধি কি এই বরাবর আসবে না? এই বরাবর আসবে না, এইরকম একটা চেহারা আসবে না লব্ধির? এটাকে আমরা ধরবো ডাব্লিউ, মানে আরো ধরা যায়, আমরা ডাব্লিউ ধরবো, ইচ্ছা, সমস্যা নেই, ডাব্লিউ। তাইলে এইটার ক্ষেত্রে এই যে ভি আর ইউ নিজের মধ্যে যেই কোণ উৎপন্ন করছে, এটা হইতেছে আলফা, ঠিক আছে। কিন্তু এই ডাব্লিউ স্রোতের সাথে যেই কোণ উৎপন্ন করছে সেটা কিন্তু থিটা। ওই যে আগেই বলছি, স্রোত আর সাঁতারু বা নৌকা, স্রোত আর নৌকার কোণ কিন্তু আলফা, বাট লব্ধি কোণ যেটা, মানে যেটা অরিজিনালি ওই নৌকাটা ফিল করবে, সেটা কিন্তু সবসময় থিটা। আচ্ছা, তাহলে এখান থেকে যে সূত্রগুলো আসে সেই আমরা দেখি। প্রথম সূত্র কি আসে? তো 1 নম্বর যে সূত্র আসে সেটা হচ্ছে আহ সময়, সময়, সময় টি, মানে নদী পার হইতে কতটুকু সময় লাগবে, সেটা হবে উপরে যাবে ডি, মানে নদীর দূরত্ব। এই যে এটা হচ্ছে নদীর প্রস্থ বা নদীর দূরত্ব, নদীর প্রস্থ বা নৌকা পার হইতে দূরত্ব ডি, উপরে যাবে ডি, নিচে যাবে ভি। আমরা ওই যে ফিজিক্সে শিখছি না, টি ইজ ইকুয়াল টু এস বাই ভি, ওইটাই ডি বাই ভি। বাট ভি কি এইভাবে আসে না, তো ভি যাচ্ছে কোন দিকে, এই বরাবর, তাই ওর ওই যে উলম্ব উপাংশ নিতে হবে, তাই সাইন আলফা। আমরা আগেই বলছি, যার সাথে যার সাথে আলফা থাকবে না তার সাথে সাইন থাকবে, এই যে এইটা হইতেছে সূত্র। যখনই তোমাকে নদীর সময় বের করতে বলবে তখন সূত্র আসবে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আর যদি এবার নৌকা পারাপার করতে বলে, যেটাই করতে বলে, ওইটার ক্ষেত্রে এটার সাথে ওই যে আমরা যা যা সূত্র পড়ছি ওইগুলাই কানেক্ট থাকবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ইউভি কজ আলফা, ওই যে আর এর সূত্রটাই সেম ওইটাই, ঠিক আছে। কিন্তু নদী নৌকার যে ম্যাথগুলো আসে, সেই ম্যাথগুলো এইখানে বসে থাকে না, কিছু অন্য কিছুও করে। যদি তোমাকে বলা হয় যে আহ ধরো তোমাকে বলা হলো যে এটা নদী, এখান থেকে যাত্রা শুরু করছো,
ঠিক আছে, এই যে এই জায়গা থেকে যাত্রা শুরু করছো, এটা হইতেছে স্রোতের বেগ। তোমাকে বলছে তোমাকে নদীর ঠিক বিপরীত পাশেই যাইতে হবে। মানে বিপরীত পাশে যাইতে হবে মানে কি, ডাব্লিউ এর মানে এইটা, মানে যেই বরাবর তোমাকে যাইতে বলছে ওই বরাবর যদি বিপরীত পাশ হয়, মানে সবচেয়ে ছোট রাস্তা, মাঝে মাঝে বলবে সবচেয়ে ছোট রাস্তা, কখনো বলবে পুরাই বিপরীত পাশ, যেখান থেকে শুরু করছে তার বিপরীত পাশ বা ছোট রাস্তা, ওইটার ক্ষেত্রে এইভাবে দিবে। আর তখন ভি এই বরাবর যাবে। ঠিক আছে, এইটা ভি যাবে, এটা ইউ যাবে। এখন খেয়াল করো, ডাব্লিউ আর ইউ এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? এই যে ডাব্লিউ আর ইউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কি আলফা না? এইরকম যদি থাকে তাহলে সূত্রটা একটু চেঞ্জ হবে, তখন নতুন সূত্র আসবে আমাদের কাছে। ঠিক আছে, শুধু এই ক্ষেত্রে যদি পুরাপুরি ইয়ার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন যে সূত্রটা আসবে সেটা হচ্ছে, তখন সব সময় থিটার মান, থিটা মানে কি, মানে তখন সবসময় থিটার মান, থিটা মানে তো এইটাই। আচ্ছা, তখন সবসময় আলফার মান হবে cos ইনভার্স মাইনাস ভি বাই ইউ, এইটা হবে আলফার মান। এটা শুধুমাত্র এর ক্ষেত্রে, ঠিক আছে, শুধুমাত্র এর ক্ষেত্রে। তখন ওই যে তারা মধ্যবর্তী কোণ কত ছিল সেটা আমরা বের করে নিব, বোঝার খাতিরে লাল কালার দিয়ে দিই। এই যে এইটা, এই যে এইটা কত বের বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করলেই বুঝতে পারবো যে কিভাবে কাজ করে। যদি কোনো সূত্র থাকে আমি আবার পড়াই দিচ্ছি, সমস্যা নেই, যদি সূত্র টুত্র থাকে, কিছু থেকে থাকে। আচ্ছা, এখানে প্রশ্ন করি, দেখি। বলছে একটি নদীতে স্রোতের বেগ, সেম আমরা আইকে নিব বোঝার জন্য, যখনই নদী বলবে তখনই আমরা আইকে নিব। ঠিক আছে, তো আমরা আইকে নিতেছি। এটা হচ্ছে নদীটা, এই নদীতে স্রোতের বেগ দিছে। ঠিক আছে, এই যে এই বরাবর, মানে ইউ, ইউ বলে দিচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ। নৌকার বেগ বলে দিছে 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তোর নৌকার বেগ এই যে এই জায়গায়, এটা নৌকার বেগ। নৌকার বেগ ভি 12, এটা নৌকার বেগ বলে দিছে। এখন তারা বলছে নদীর প্রস্থ 10 কিলোমিটার, তার মানে এই যে ডি এর মান দিয়ে দিছে এই জায়গায়, এটাতে ডি, তার প্রস্থ, তার প্রস্থ কত বলছে, 10, 10 বলে দিছে। এই কয়টা জিনিস আমাদের কাছে দেওয়া আছে। এখন বলো, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে লোকটিকে কোন দিকে যেতে হবে? সর্বনিম্ন দূরত্বে এই যে এই সূত্রে চলে আসছে, তাই না? এই যে সর্বনিম্ন দূরত্ব, এটাই তো। তার মানে সর্বনিম্ন দূরত্বে যদি তাকে পার হইতে হয় তাহলে এই বরাবর যাইতে হবে। মাত্র বললাম সর্বনিম্ন দূরত্ব বললেই তো এইটা। তাহলে তার ডাব্লিউ এর মান, সর্বনিম্ন দূরত্বকে যদি নদী পার করতে হয় তাহলে তাকে, তাহলে এইটা হচ্ছে আলফা, আর এই এটার সাথে যেই ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা, 90 ডিগ্রি আমরা জানি। প্রথম প্রশ্ন, এ নাম্বারটা দেখি, এ নাম্বারটা, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে লোকটিকে কোন দিক বরাবর যাইতে হবে? তার মানে আলফার মান বের করতে বলছে। এই যে ডাইরেক্ট সূত্র, আলফার মান বের করে ফেলবো। আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, উপরে যাবে ভি 12, ইউ বাই ভি আসে, আসলে কি রে আবার কি করছি, ইউ বাই ভি আসে। আচ্ছা, এখানে উপরে ইউ নিচে ভি যাবে। ঠিক আছে, এটা আবার ভুল করছি, উপরে ইউ নিচে ভি যাবে। আচ্ছা, উপরে যাবে ইউ, নিচে যাবে ভি, এবং মাইনাস আসবে সামনে। তো আমি যদি করি তাহলে কস ইনভার্স মাইনাস ইউ এর মান কত, 6, আর ভি এর মান কত, 12। এখন যদি ক্যালকুলেশনে ফারাই তাহলে 180 ডিগ্রি, 120 ডিগ্রি আসে, 120 ডিগ্রি। ঠিক আছে, ক্যালকুলেটারে দিবে 120 ডিগ্রি আসবে। তার মানে আলফা 120 ডিগ্রিতে দিতে হবে। 120 ডিগ্রিতে, এটা তো 90, যে 120, 120-এ যদি আমি চালনা করি তবেই কেবল সে মাঝ বরাবর যাবে। যদি কম করি তাহলে কিন্তু এই দিকে চলে যাবে, কম করলে কিন্তু এই দিকে চলে যাবে, পুরা সোজা বরাবর যাবে না। ঠিক আছে,
এই যে আমরা পেয়ে গেছি অ্যান্সার আলফা। কত কোণে দিতে হবে আমরা পেয়ে গেছি। পরের প্রশ্ন কি বলছে, সর্বনিম্ন দূরত্বটা কত, বলেই তো দিছে 10। হ্যাঁ, সর্বনিম্ন দূরত্ব 10, এটা আবার বের করার কোনো দরকার নাই, তো আমরা জানি সর্বনিম্ন দূরত্ব 10। তো সর্বনিম্ন দূরত্ব ডি আসলে 10, ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব 10 মিটার, 10 কিলোমিটার, এটাই তার সর্বনিম্ন দূরত্ব। এটা দেওয়া লাগে না, যদি তোমাদের বের করতে বলে তাহলে এই যে সূত্রগুলো আছে না, এই যে সূত্র, এগুলো দিয়ে বের করে নিতে হবে, হয়তো এই সূত্র দিয়ে বের করে নিতে পারবা। বলছে কত সময় লাগবে, এই যে এইটা লাগবে, কত সময় লাগবে এটা এখন আমরা বের করব। তাহলে সময় কতটুকু লাগবে, সময় কতটুকু লাগবে, সময় আমরা কি জানি, এই যে এই সূত্র টি সময়, এইটাই বসাই দেব, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তো ডি এর মানে আমি বসাই দিই, ডি হচ্ছে 10, ভি, ভি কোনটা, এই যে ওর বেগ 12, আর সাইন আলফার মান তো আমরা বের করে ফেলছি 120, তাহলে আমরা বের করে ফেলবো যে কততে আসে। সহজ জিনিস। আওয়ার 0.962 আওয়ার, কারণ কিলোমিটার পার আওয়ারে দেবো না, আওয়ার। যদি আমি মিনিটে নিয়ে আসি, চাইলে মিনিটে আনা যায় 57.77 মিনিট, ঠিক আছে, যদি মিনিটে আনি 60 দ্বারা গুণ করে দিবা, তাহলে 57.77 মিনিট। এই যে আমরা পেয়ে গেছি যে কত মিনিট লাগবে এই জায়গা থেকে এই জায়গায় যেতে, মানে সোজাসুজি বিপরীত দিকে যাইতে কত মিনিট লাগবে, এটা আমরা বের করে ফেলছি। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নে বলছে সর্বনিম্ন সময়ে, এই যে দেখো সময় সর্বনিম্ন, এই জায়গায় একটা টুইস্ট আছে। আমি যদি বলি, আচ্ছা আমি যদি বলি যে সর্বনিম্ন সময়, এইটা কোনটা, সর্বনিম্ন সময় কখন হয়, যখনই আমি বলবো সর্বনিম্ন সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় তখন হবে যখন টি এর মান, যে একটু আগে দেখলাম, ডি বাই ভি সাইন আলফা, এখানে আলফার মান যখন 1 হবে, আলফার মান যদি 1 হয়, মানে সাইন আলফার মান 1 না, মানে সাইন আলফার মান যদি 1 হয়, তাইলেই সেটা সর্বনিম্ন হয়, এছাড়া হয় না। তাহলে টি এর মান হবে ডি বাই ভি, এই সময় শুধু সর্বনিম্ন সময় হবে। তাহলে সর্বনিম্ন সময় কিন্তু এই যে এইটা, তখন সাইন আলফার মান 1 হবে, কারণ সাইন আলফার সর্বোচ্চ মান 1, এর মান সর্বোচ্চ হইলেই তো এর মান সর্বনিম্ন হবে। এটা হচ্ছে সর্বনিম্ন মান, ঠিক আছে। তো একটু আগে যে আমাদের বলছে সর্বনিম্ন সময় নদী পার হইতে হইলে কোন দিকে চালনা করতে হবে, তো আমরা সর্বনিম্ন সময় বের করতেছি, ঠিক আছে, সর্বনিম্ন সময় করতে হইলে কোন দিকে চালনা করতে হবে, ঠিক আছে। ওই পথের দৈর্ঘ্য কত, কত সময় লাগবে, আচ্ছা সর্বনিম্ন সময় নদী কোন দিকে চালনা করতে হবে। ওকে, তো আমরা এখন ভি এর মান বের করে নিব, এখান থেকে ভি এর মানটা বের করলেই হবে। তো আমি যদি এখানে লিখি, এখানে পরের কোশ্চেনের অ্যান্সার করতেছি, তো সর্বনিম্ন সময় বলছে, তাহলে ডি বাই ভি, তাহলে ভি ইজ, আচ্ছা টি এর মান আমরা বের করে ফেলতে পারি, সর্বনিম্ন সময় কোনটা, তাহলে টি ইজ ইকুয়াল টু ডি হচ্ছে 10, আর ভি আমরা কত জানি, ডি 10, বি 12, এটাই হচ্ছে সর্বনিম্ন সময়। (0.833 আওয়ার), এটা তো সর্বনিম্ন সময়, এর চেয়ে কম সময়ে সে যাইতে পারবে না, ঠিক আছে, এর চেয়ে কম সময়ে যাইতে পারবে না।
এটা তার সর্বনিম্ন সময় আমরা পেয়ে গেছি। এখন সর্বনিম্ন সময়ে যদি আমাকে যেতে হয়, তাহলে বলো কোন দিক বরাবর যাইতে হবে? যদি আমি এই নৌকাটা এদিকে আঁকি, তাহলে ঠিক এই বরাবর যখন আমি দিব না, ভি এই বরাবর যখন দিব, ইউ যখন এই বরাবর, তখনই সে সর্বনিম্ন সময়ে যাইতে পারবে। ঠিক আছে, সর্বনিম্ন সময়ে যেতে গেলে লম্ব বরাবর যাইতে হবে, তাহলে আলফার মান 90 ডিগ্রি করতে হবে। এইটা হচ্ছে দিক, সর্বনিম্ন সময়ের জন্য দিক। এটা সর্বনিম্ন সময়ের জন্য দিক। এখন বলছে এই দিকে যাইতে হইলে এটা যদি আলফার মান হয়, তাহলে আর এর মান কত? লব্ধির মান আমরা বের করি, যদি তারা ইয়া হয়, আমরা শিখছি না, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার রুট, যদি দুইজন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আলফার মান তো 90 ডিগ্রি, তাহলে আর এর মান কত আসবে? ইউ এর মান হচ্ছে 6, ভি এর মান 12, তাহলে 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার রুট, এটা মান বের করলেই হবে। 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 13.41, এই যেটা হচ্ছে তার বেগ হইতে হবে, এই বেগে তাকে যাইতে হবে এই জায়গায়, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার, এই বেগেই তাকে যাইতে হবে। তাহলে সে এই বেগে ওই বরাবর যাবে, এই যে আর এর মান পাইছি। এখন আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছিল নৌকাটিকে কোন দিক বরাবর চালনা করতে হবে, বললাম 90 ডিগ্রি বরাবর চালনা করতে হবে, এটা আমরা পারছি। ওই পথের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, কত সময় লাগবে, সময় তো আমরা বের করেই বসে আছি। এই যে সময় 0.833 আওয়ার, এখানে চাইলে তুমি মিনিটে নিয়ে আসতে পারো, কত সময়ে আনতে হবে বলে দিতে পারো। এখন আমাকে বলছো ওই পথের দৈর্ঘ্য কত, আমরা তো সূত্র জানি, দৈর্ঘ্যের সূত্র কি ছিল? ওই পথের দৈর্ঘ্য এস ধরি, এস ইজ ইকুয়াল টু, আমরা জানি না ভি বাই টি, এস ইজ ইকুয়াল টু ভি বাই টি, তাহলে ভি এর মান তো এই যে আর, যে লব্ধিটা আমরা পাইছি নাকি, কিলোমিটার পার আওয়ার, আর তাহলে আর বাই টি, টি কত, এই যে এইটা 0.833। এখন আর এর মান ওইটা বসাবো, ওর মান ওইটা বসাবো, তাইলেই হবে। আমরা পেয়ে গেছি 16.10 এত কিলোমিটার। তার মানে এই যে এই জায়গা থেকে এটার দূরত্ব, অরিজিনাল দূরত্ব তো 10, এই দূরত্ব তো 10, কিন্তু যখন সে তাড়াতাড়ি যেতে যাবে তখন তার বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, 16.10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের নদী নৌকা পর্যন্ত। এরপর নদী নৌকা পর্যন্ত, এরপর আরো কয়েকটা পার্ট আছে, ঠিক আছে, ডট গুণন আছে, ক্রস গুণন আছে, ক্ষেত্রফল, ডাইভারজেন্স, মানে অন্তরীকরণ রিলেটেড কিছু জিনিস আছে। এই পর্যন্ত আমরা বেসিক বুঝলাম, এরপরে আরো অঙ্ক করব। এরপরে আমরা আরো কয়েকটা টাইপ আছে, ওইটা পার্ট 2 তে আমরা করব। ঠিক আছে, আমরা পার্ট 2 তে নতুন চ্যাপ্টার, নতুন টাইপ নিয়ে আসব। যতটুকু করছি 6 পর্যন্ত, এই 6 পর্যন্তই আমাদের থাকবে, 7 থেকে নতুন একটা পার্ট হবে। তাহলে তোমাদের ব্রেনের উপরও চাপ কম পড়বে, ভালো করে অ্যাবজর্ব করতে পারবা। ঠিক আছে, দেখা হবে পরের পার্টে।